শিবিরের সাধারণ সম্পাদক গণমাধ্যমে বলেছেন তারা প্রতিদিন ইফতারে 3 লক্ষ টাকা করে ব্যয় করছেন। যদি প্রতিদিন 3 লক্ষ টাকা করে ব্যয় করা হয় তাহলে এই পবিত্র রমজানে প্রায় 90 লক্ষ টাকা তারা ব্যয় করছেন। আমরা আপনাদের মাধ্যমে তাদের কাছে জানতে চাই এই 90 লক্ষ টাকা একটি সাধারণ শিক্ষার্থীদের সাধারণ সংগঠন হিসেবে তারা কিভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোনো নিজস্ব আইনি সুতরাং উৎস জানার কোনো বিষয় প্রাসঙ্গিক না। আমরা একটি বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক টল হচ্ছে, ব্যাপকভাবে আলোচনা হচ্ছে, তা হলো ছাত্রদলের সেক্রেটারি নাসির উদ্দিন। দেখলাম একটি সমাবেশে বক্তব্য দিতে গিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উপরে একটি জুলুমবাজি করেছে। সেই জুলুমবাজিটা আমরা দেখেছি। তার বক্তব্য হলো ছাত্র শিবির প্রতিদিন ইফতারি পার্টি করতেছে, প্রতিদিন তাদের ব্যয় হচ্ছে 3 লক্ষ টাকা। ছাত্র শিবির প্রতিদিন ব্যয় করতেছে 3 লক্ষ টাকা, তাহলে তাদের মাসিক এই মাসে ব্যয় হবে 90 লক্ষ টাকা। তো ছাত্র শিবিরদের আয়ের উৎস কোথায়? এমন প্রশ্ন সে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে, ঘুরপাক খাচ্ছে, পত্রপত্রিকায়, সমস্ত জায়গায়। এখন শুধু একটাই আলোচনা, তা হলো ছাত্র দলের সেক্রেটারি সে ছাত্র শিবির সম্পর্কে একটি অনাকাঙ্ক্ষিত কথা উপস্থাপন করেছে যে ছাত্র শিবিরের আয়ের উৎস আসলো কোথায় থেকে। তো এখন এই প্রশ্নটা সবার কাছে। অলরেডি আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে হাজার হাজার পোস্ট, যে পোস্টে উল্লেখিত আমি ছাত্র শিবির করতাম, এখন আমি সাবেক, এখন আমি মূল সংগঠন মুরব্বী সংগঠন জামাতে ইসলামের সাথে কাজ করতেছি, অর্থাৎ ছাত্র শিবির থেকে আমার পদোন্নত হয়েছে, আমি এখন জামাতে ইসলাম। তবে এখনো পর্যন্ত আমি ছাত্র শিবিরকে ইয়ানত দেই। আবার কেউ বলতেছে যে আমি আমার ইনকামের 5% দেই, কেউ বলছে আমার 8% দেই, কেউ বলছে আমি প্রতি মাসে 500 থেকে 1000 করে টাকা দিই। তো এরকম পোস্ট আমরা অহরহ দেখতে পাচ্ছি। এমনকি আমিও মাসে নেশাবের টাকা দেই, আমিও মাসিক নেশাবের টাকা দেই। এখানে ছাত্র শিবিরকেও আমি সহযোগিতা করি, আলহামদুলিল্লাহ। তো গোটা বাংলাদেশের যদি ছাত্র শিবিরদেরকে এমন করে সহযোগিতা করে, তাহলে তাদের আয়ের উৎসটা কোথায়? ছাত্র শিবিরদের আয়ের উৎস হলো প্রত্যেকটা ছাত্র শিবিরের সহযোগী কর্মী অথবা সাথী অথবা সদস্য অথবা কোনো গুণী ব্যক্তি অথবা যে কোনো ব্যক্তি। তো ছাত্র শিবিরদের সহযোগী আমরা যেটা পেলাম তা হলো গোটা বাংলাদেশের তৌহিদি জনতার একটা অংশ। আমরা ইতিমধ্যে একটি অঙ্ক যদি খসড়া করে হিসাব করি, তাহলে এটা স্বাভাবিকভাবেই ছাত্র শিবিরদের প্রতি মাসে ইনকাম কত। ধরেন বাংলাদেশের ছাত্র শিবিরের সাথী সহযোগী সদস্য দিয়ে ধরে নিলাম 1 লক্ষ। 1 লক্ষ সাথী সহযোগী সদস্য কর্মী দিয়ে যদি থেকে থাকে, তাহলে 10 টাকা করে দিলে প্রতি মাসে যদি 10 টাকা করে প্রতিটা কর্মী ছাত্র শিবিরকে সহযোগিতা করে, তাহলে টোটাল 1 লক্ষ মানুষের আয় আসতেছে প্রতি মাসে 10 লক্ষ টাকা। আচ্ছা, 10 লক্ষ টাকা যদি 20 টাকা করে দেয় তাহলে 20 লক্ষ টাকা। 50 টাকা করে দিলে স্বাভাবিক 50 লক্ষ টাকা। 100 টাকা করে দিলে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে 1 কোটি টাকা। তো 1 লক্ষ মানুষ যদি সহযোগিতা করে ছাত্র শিবিরদেরকে, প্রতি মাসে ইনকাম হচ্ছে সর্বনিম্ন হলো 1 কোটি টাকা। এটা তো সর্বনিম্ন, কিন্তু ছাত্র শিবিরের সংখ্যা বাংলাদেশে প্রায় 3 থেকে 3.5-4 লক্ষ। তাহলে হিসাব করেন ছাত্র শিবিরদের আয় কত, তাদের আয় কত। আদু ভাই, আপনি যে প্রশ্নটা করেছেন, আপনার প্রশ্নটা কি যথাযথভাবে একটু বিচার বিবেচনা করে করা উচিত ছিল না? আপনি জানলেন না, আপনি বুঝলেন না যে আপনি একটা দলের, ছাত্র দলের, আপনি একটা ছাত্র সংগঠনের, আপনি একটা সেক্রেটারি, তো অন্য একটা ছাত্র সংগঠনের সম্পর্কে আপনি জ্ঞান রাখবেন না? তাদের আয়ের উৎস কোথায়, তারা আয় করতেছে কোন জায়গা থেকে, ব্যয় করতেছে কোন জায়গা থেকে? নাকি আপনাদের ধারণা
যে আমরা তো সিএনজি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, রেল স্টেশন, ফেরিঘাট, রিক্সা গ্যারেজ, সবজি বাজার, মাছ বাজার, বিভিন্ন জায়গায় আপনারা দখলদারি করে চাঁদাবাজি করে টাকা তোলেন। তো মনে করছেন যে ছাত্র শিবির মনে হয় তারা তো চাঁদাবাজি করে না, তাহলে তাদের আয়ের উৎস আসে কোন জায়গা থেকে? নিশ্চয়ই এটা কোনো অন্যায় অকারণ থেকে হচ্ছে, নিশ্চয়ই এটা হয়তো বা কোনো অন্যায় দুর্নীতি থেকে তাদের টাকা পয়সা আসতেছে, নতুবা তাদেরকে কোনো জায়গা থেকে কেউ গোপনভাবে সহযোগিতা করতেছে না। প্রতি মাসে নেশাবের টাকা দেওয়া হয়, ইয়ানে তো টাকা দেওয়া হয়, সেটা ফরম আকারে, কম বেশি না, ফরম আকারে সেটা মানুষের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে, রিসিভ আকারে। একটি টাকার আয় ব্যয় এদিক ওদিক হওয়ার কোনো অপশন নাই। তবে হ্যাঁ, আমরা ফেসবুকে পোস্টে যা দেখলাম তা হলো যে অনেক ব্যক্তি এই ছাত্র দলকে জিজ্ঞাসাবাদ করেছে যে আচ্ছা, ছাত্র শিবির সম্পর্কে আপনাদের প্রশ্ন, আপনারা বলতেছেন ছাত্র শিবিরের আয়ের উৎস কোথায়? তো ছাত্র দলের আয়ের উৎস কোথায়? ছাত্র দলের আয়ের উৎস জানতে গিয়ে এখন ওদের তো জেঙ্গা খারাপ হওয়ার মতন, প্যান্ট জেঙ্গা নষ্ট হওয়ার মতন উপক্রম হয়ে গেছে। ওরা বলতেছে যে ছাত্র দলের আয়ের কোনো উৎস নাই, অতএব আমাদের আয়ের উৎস নাই, আমাদেরকে এরকম প্রশ্ন করাও নিতান্ত বোকামি। তো প্রিয় বন্ধুরা, আমরা এই আদু ভাইদের ব্যাপারে কি বলবো? এরা তো নিজেরাও বোঝে না, বোঝার চেষ্টাও করে না। তবে এনাদেরকে শেষ একটা হাদিয়া দেওয়ার জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটা হাদিয়া, আমার পক্ষ থেকে ছোট্ট একটা পুরস্কার তাদের জন্য আমি রেখে দিয়েছি। অবশ্যই আমার এই ভিডিওর শেষের দিকে এই আমার আদু ভাইদের জন্য একটা ছোট্ট একটা মোনাজাত রয়ে গেছে। অবশ্যই মোনাজাতটা তাদের জন্য কাজে লাগবে বলে আশা করতেছি। আপনারাও মোনাজাতটা শুনবেন। আদু ভাইরা না বুঝে, না জেনে, না বুঝে এমন কথাবার্তা বলতেছে, না জানি তাদের নসিবে বউ আছে কিনা। তবে তাদের বউয়ের জন্য আমরা দোয়া করি, তারা আদু ভাইগুলো যেন এই ঠিকঠাক মতন বউ পেয়ে যায়। তো আমার এই আলোচনার শেষের দিকে অবশ্যই মোনাজাতটা আপনারা শুনবেন এবং আদু ভাইদের জন্য দোয়া করবেন। আদু ভাইরা তো জানে না বাংলাদেশের সুশৃঙ্খল সংবদ্ধ একটি শান্তিপূর্ণ সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী, এর অঙ্গ সংগঠন যা আছে ছাত্র শিবির, শ্রমিক কল্যাণ ফেডারেশন, ওলামা বিভাগ, যুব জামাত, এরকমভাবে যতগুলো সংগঠন আছে আলহামদুলিল্লাহ কোনো সংগঠনের মধ্যে দুর্নীতি খুঁজে পাওয়া যাবে না, কোনো সংগঠনের মধ্যে দুর্নীতি খুঁজে পাওয়া যাবে না। বরং এখানে রয়েছে শান্তি শৃঙ্খলা, ন্যায় ইনসাফ। কেননা আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠিত করার ব্যাপারে যেমন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাগাদি দিয়েছেন, তো সংগঠন সেই দিন কায়েমের ব্যাপক পরিকল্পনা নিয়ে কাজ অগ্রসর। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুক, আমিন সুম্মা। আল্লাহ যে সকল যুবক ভাইয়েরা বিবাহের বয়স হয়েছে, বিবাহ হচ্ছে না, মালিক মাওলা তাদের জন্য দিনদার, নেককার, খুলুকে আজিমওয়ালা, পরকীয়া মুক্ত, স্বামী পাগল, অল্পে তুষ্ট, অনেক সুন্দরী, মুখের কাটিং অনেক ভালো, 5 ফুট 2 থেকে 3 ইঞ্চি লম্বা, মালিক মাওলা মিডিয়াম স্বাস্থ্যের অধিকারী, জামালি তবিয়তের অধিকারী, সুরলিত কণ্ঠ স্বর, শারীরিক দুর্বলতা মুক্ত, মানসিক দুর্বলতা মুক্ত, শ্বশুর ভাইটা অনেক কেয়ারফুল, সর্বদিকে পারফেক্ট স্ত্রীর ব্যবস্থা করে দাও।